আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের উপর আরও অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের উপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এ নিয়ে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। আল জাজিরা জানিয়েছে, আরোপিত নতুন এই শুল্ক আগামী 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের উপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত 25% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 50%, যা চীনের উপর আরোপিত শুল্কের চেয়ে 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। বুধবার সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, আমি দেখতে পাচ্ছি ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে। আমার বিচারে মনে হচ্ছে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘণ্টার মাঝেই নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে গত 30 জুলাই ভারতকে 25% শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্ত আরও শুল্ক গুনতে হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের উপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এদিকে ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 50% করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। আরোপিত অতিরিক্ত শুল্ককে অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহেই এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং ট্রাম্পও তাতে রাজি হয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, খুব শিগগিরই এমন একটি বৈঠক হওয়ার ভালো সম্ভাবনা আছে। বৈঠকটি হলে এটি হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি প্রথম সাক্ষাৎ এবং 2021 সালের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে প্রথম বৈঠক। সর্বশেষ জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন জেনেভায় মুখোমুখি হয়েছিলেন। এর আগে বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প বলেছেন, ওই বৈঠকে বড় অগ্রগতি হয়েছে, যদিও তিনি এটিকে ব্রেক থ্রু বলতে রাজি হননি। ক্রেমলিনের এক কর্মকর্তাও বৈঠকটিকে গঠনমূলক ও ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। একই দিনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেছেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আলোচনায় যুক্ত করতে চান। এমনকি একটি ত্রিপক্ষীয় বৈঠকের কথাও বলেছেন তিনি। তবে এখন পর্যন্ত পুতিন ও জেলেনস্কির মধ্যে সাক্ষাতের কোনো সম্ভাবনা দেখা যায়নি। 2019 সালের পর তারা আর মুখোমুখি হননি এবং দুজনের মধ্যে পারস্পরিক তীব্র বিরোধ স্পষ্ট। যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে পুতিন ও জেলেনস্কিকে মুখোমুখি বসাতে অনেক চেষ্টা করেছে তুরস্ক সহ কিছু দেশ। পুরো গাজা উপত্যকা দখল করা নিয়ে সেনাবাহিনীর সাথে বিরোধে জড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের ভেতর থেকেই গাজা দখলের বিরোধিতার মুখে পড়েছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী পুরো গাজা উপত্যকা দখল এবং পণবন্দীদের লুকিয়ে রাখা হয়েছে এমন সম্ভাব্য এলাকায় অভিযান চালানো হতে পারে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক নেতাদের সাথে বিরোধে জড়িয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার এক বৈঠকে প্রধান ইয়াল জামির এ বিষয়ক একটি প্রতিবেদন তুলে ধরেছেন। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, পণবন্দীদের রাখা হয়েছে এমন যে কোনো স্থানে স্থল অভিযান চালানোর বিরোধিতা করছে সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালের খবরে বলা হয়েছে, সেনাপ্রধান ওই বৈঠকে নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেন, ওইসব এলাকায় অভিযান চালাতে গেলে একটি বড় ফাঁদে পড়ার ঝুঁকি রয়েছে। আল জাজিরা জানিয়েছে, এসব নিয়ে এক পর্যায়ে নেতানিয়াহুর সাথে বিতর্কে জড়ান সেনাপ্রধান।
নেতানিয়াহু কেন সেনাপ্রধানের বিরুদ্ধে মিডিয়ায় সংবাদ ফাঁস করে দিচ্ছে বা তার ছেলে কেন সেনাপ্রধানের বিরুদ্ধে পত্রিকায় কলাম লিখছে সেই প্রশ্ন করেন ইয়ার জামির। এর প্রতিক্রিয়ায় সেনাপ্রধানকে সতর্ক করে দিয়ে নেতানিয়াহু বলেন, আপনি মিডিয়ার কাছে পদত্যাগের হুমকি দেবেন না, এ ধরনের হুমকি আমি সহ্য করব না। চ্যানেল 13-এর খবরে বলা হয়েছে, নেতানিয়াহু সেনাপ্রধানকে পুরো গাজা দখলের জন্য চাপ দিলেও তিনি সতর্ক করে বলেন এতে ফাঁদে পড়ার ঝুঁকি রয়েছে এবং পণবন্দীদের মৃত্যুর আশঙ্কাও রয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সেনাপ্রধানের নিজের মতামত তুলে ধরার অধিকার থাকলেও রাজনৈতিকভাবে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তার বাহিনী। কিছুদিন ধরেই পুরো গাজা উপত্যকা দখল করতে সেনাবাহিনীকে চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই ব্যাপারে সম্মতি রয়েছে যুক্তরাষ্ট্রেরও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল যদি পুরো গাজা দখলের জন্য এগোয় তাহলে তাতে বাধা দেবেন না তিনি। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা দখলে নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের উপরই ছেড়ে দিয়েছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না, এটা মূলত ইসরায়েলের উপর নির্ভর করছে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা চলছেই। বৃহস্পতিবার সকালে দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় অন্তত 23 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। সকালে বেশ কয়েক জায়গায় ড্রোন ও বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া এদিন একটি শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, গত কয়েক ঘন্টায় গাজায় 23 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মেডিকেল সূত্র এবং গাজা প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়, এদিন ভোর থেকেই বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা শুরু হয়। এর মধ্যে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে ড্রোন হামলায় নিহত হয়েছেন 6 জন। এদিন সকালে হামলা হয়েছে গাজা সিটির সাতি উদ্বাস্তু শিবিরে, যেখানে এক শিশুসহ নিহত হয়েছে 4 জন। এছাড়া একই শহরের শেখ রাদওয়ান এলাকায় 3 জন, খান ইউনিসের দক্ষিণ দিকের একটি এলাকায় 2 জন নিহত হয়েছে। আল মাস্কার এলাকায় ড্রোন হামলায় আহত হয়েছে অনেকে। এর আগে বুধবার গাজায় ইসরায়েলি দখলদারদের হামলায় নিহত হয়েছেন 44 জন, যাদের মধ্যে অন্তত 18 জন ত্রাণ আনতে গিয়ে নিহত হয়েছেন। এদিকে গাজা ভূখণ্ডে মাত্র 2 বর্গ কিলোমিটার কৃষিজমি ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা। ফিলিস্তিনের এই ভূখণ্ডটি এখন সম্পূর্ণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছে সংস্থাটি। টিআরটি ওয়ার্ল্ড বলছে, গাজায় কৃষিকাজের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ একেবারেই সীমিত। মোট জমির মাত্র 1.5%, যার পরিমাণ 2.3 বর্গ কিলোমিটার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট জরিপে এ তথ্য জানিয়েছে। কাশ্মীর ইস্যুতে লেখালেখির ওপর আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কাশ্মীর নিয়ে লেখা 25টি বই নিষিদ্ধ করেছে নয়াদিল্লি। নিষিদ্ধ ঘোষিত বইগুলোর মধ্যে বুকার পুরস্কার জয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের বইটিও রয়েছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত এসব বইকে সন্ত্রাসবাদকে গৌরবান্বিত ও ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদে উস্কানিমূলক বলে অভিযোগ তোলা হয়েছে। তবে এসব বইয়ের লেখকরা ভারতের, কাশ্মীরের ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব। নিষিদ্ধ বইগুলোর তালিকা রয়েছে অরুন্ধতী রায়ের আজাদি, এজি নুরানির দ্য কাশ্মীর ডিসপুট, ভিক্টোরিয়া স্কোফিল্ডের কাশ্মীর ইন কনফ্লিক্ট এবং ক্রিস্টোফার স্নেডেনের ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বইগুলো অভিযোগ ভুক্তভোগী ব্যক্তির সংস্কৃতি এবং সন্ত্রাসবাদীদের বীর বানানোর ধারা তৈরি করে, যা ইতিহাসকে বিকৃত করে এবং সেনাবাহিনীকে অপমান করে, উগ্রপন্থা বাড়ায়। এসব বইকে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে লেখিকা হাফসা কানজওয়াল বলেন, কাশ্মীর নিয়ে যারা গবেষণা করেছেন তাদের কাছে এটা অবাক হওয়ার কিছু নয়। ভারতের দীর্ঘ দখলদারি শুরু থেকেই তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছে। দ্য আনটোল্ড স্টোরি অফ কাশ্মীর আফটার আর্টিকেল 370 বইয়ের লেখক অনুরাধা ভাসিন সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সব বই গবেষণালব্ধ, একটিও সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করে না। সরকারের মিথ্যা আখ্যানকে চ্যালেঞ্জ করলেই যদি ভয় হয়, তাহলে সেই ভয়ই অনেক কিছু বলে দেয়। গত কয়েক মাস ধরেই জম্মু ও কাশ্মীরে বিভিন্ন বইয়ের দোকানে হানা, বই বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ নিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ।
আগামী 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই দিনটিকে ঘিরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভে যেতে চায় তার দল তেহরিক-ই-ইনসাফ পিটিআই। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে আবারও ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা দেন পিটিআইয়ের সিনিয়র নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। তিনি বলেন, 14 আগস্ট স্বাধীনতা দিবসে ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় ধাপের বিক্ষোভ শুরু হবে। এরপর আমরা সিন্ধু প্রদেশে বিক্ষোভ করব। 2 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান। 2023 সালের 5 আগস্ট গ্রেফতার হন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান। কারাবরণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইমরানের মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার রাজপথে নামেন পিটিআইয়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মোকাবেলায় সরকার বিভিন্ন জেলায় 144 ধারা জারি করে। পিটিআই নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটে। গ্রেফতারকৃতদের মধ্যে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের 7 সদস্য ছিলেন। এর আগে পিটিআইয়ের কর্মসূচি ঘিরে ইসলামাবাদ সহ বিভিন্ন জেলায় 144 ধারা জারি করে নিরাপত্তা জোরদার করা হয়। রাওয়ালপিন্ডিতেও 144 ধারা জারি করা হয়। ওই প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানকে রাখা হয়েছে। সোমবার দেশজুড়ে 240 জনেরও বেশি পিটিআই নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে অন্তত 122 জনের বিরুদ্ধে সড়ক অবরোধ ও আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। জিও নিউজকে এই তথ্য জানান লাহোর পুলিশের উপমহাপরিচালক ফয়সাল কামরান। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী বলেছেন, শুধু লাহোরেই 200 জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে পেশোয়ারে এক বিক্ষোভ সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, পিটিআই ও ইমরান খানের আহ্বানে সাড়া দিয়েছে জনগণ। এখন থেকে প্রতিদিনই বিক্ষোভের আয়োজন করা হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।